জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম যে একটা স্যাম্পল স্পেসের আউটকাম যদি দুটো হয় সেখান থেকে 2 টু দি পাওয়ার n, এই n মানে হলো দুটো আউটকাম নিয়ে, তাহলে টোটাল 4টা ইভেন্ট তৈরি করা সম্ভব। আমি ইভেন্টগুলো লিখছি। একটা ইভেন্ট হলো শুধু h নিয়ে, এরপরে যেন এটা নিয়ে একদম আর কোনো ক্লাসে কথা বলতে না হয়, আর আমি যেন সব ক্লাসে এই আউটপুটটা পাই। একটা ইভেন্ট হচ্ছে শুধু t নিয়ে, একটা ইভেন্টকে কিন্তু ধরো সি একটা ইভেন্ট আছে, এখানে আমরা h পাবো, t ও পাবো। এই ইভেন্টের কিন্তু আরেকটা নাম আছে। প্রত্যেকটা স্যাম্পল স্পেসের একটা ইভেন্ট সে নিজে। তোমরা জানো যে একটা সেটের সাবসেট সবসময় সে নিজেও হতে পারে, ওই সেটটা তার সাবসেট হতে পারে না? একটা সেটের সাবসেট কি ওই সেট হতে পারে না হতে পারে না? ম্যাম হতে পারে ম্যাম। হতে পারে। তাহলে আমরা তো বললাম স্যাম্পল স্পেস মানে হলো কি, স্যাম্পল স্পেস মানে হলো একটা সেট। এখন তার ইভেন্ট মানে হলো তার সাবসেট। তাহলে ইভেন্ট যদি স্যাম্পল স্পেসের সাবসেট হয়, তাহলে স্যাম্পল স্পেস নিজেও একটা ইভেন্ট হতে পারে, পারে কি না? জি ম্যাম। এটা যেন ভালোভাবে বোঝো। আর হচ্ছে ফাই মানে এমটি সেট। এখানে তো এখানে টাইপ করার ক্ষেত্রে আমি আসলে কোনো অপশন পাচ্ছি না, মানে অপশন নেই আসলে ম্যাথমেটিক্যালি টাইপ করা। তোমরা এখানে ফাই লিখে নাও, ফাই। ফাই মানে এমটি সেট। ঠিক আছে, লিখেছো? জি ম্যাম। তাহলে টোটাল সেট কয়টা হলো? ম্যাম এ বি এমটি সেটকে সি, কি শুধু অথবা থার্ড এস, ব্র্যাকেট আর দিয়ে একটা প্রকাশ করা যাবে না? রেকর্ড নিয়ে আর কথা বলা যাবে না এখন। এ বি সি আর একটা হলো ফাই। ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। বলো। ম্যাম এমটি সেটকে শুধু থার্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা যাবে না? যাবে। আচ্ছা। তো এটা হলো আমরা ইভেন্টের যে কনসেপ্ট নিয়েছিলাম গত ক্লাসে, সেটাই কিন্তু আমি রিপিট করেছি। এখন আমি বলছি যে একটা ইভেন্টের কিভাবে প্রবাবিলিটি বের করতে হয়, গতদিন তোমরা সেটা দেখেছিলে। প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট, এই কথাটা লেখার ক্ষেত্রে কিন্তু আমরা ক্যাপিটাল পি দিব, এবং এখানে আমরা ইউজ করব ফার্স্ট ব্র্যাকেট পি অফ। ধরো ইভেন্টটার নাম হলো এ, তাহলে আমরা লিখব পি অফ এ। পি অফ এ কিভাবে বের করব? এটা হলো নাম্বার অফ আউটকাম, তার মানে এর মধ্যে কয়টা মেম্বার আছে, নাম্বার অফ আউটকাম ইন ইভেন্ট এ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটকাম, এভাবে করে আমরা ক্যালকুলেট করেছিলাম। তো এটা ছিল গতদিনের আরেকটা টেক্সট, এবং আমরা কয়েকটা ল শিখেছি। কি কি ল শিখেছি কে বলতে পারবে? ল গুলো কি ছিল? এডিটিভ ল, মাল্টিপ্লিকেটিভ। হ্যাঁ, এডিটিভ ল, মাল্টিপ্লিকেটিভ ল, আরেকটা ছিল কমপ্লিমেন্টারি ল। জি ম্যাম। কমপ্লিমেন্টারি এডিটিভ লটা কি ছিল বলো তো? এডিটিভ লটা কি? ম্যাম এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু পি অফ। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, প্রবাবিলিটি অফ সাউন্ড হচ্ছে হ্যাঁ বলো তুমি। ম্যাম পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। হ্যাঁ, আমরা কিন্তু পি যখন অফ বলবো না, প্রবাবিলিটি অফ বলি, যেন আমাদের মাথায় ভালোভাবে বসে যে এই পিটার ইউজটা কত প্রয়োজন, কোথায় প্রয়োজন কোথায় প্রয়োজন না। যেমন তুমি এ ইউনিয়ন বি ইকুয়াল টু বলেছো, তাহলে সেটা কিন্তু একটা সেট হলো, দুটো সেটের ইউনিয়নে একটা সেট। আর যখন তুমি পি অফ এ ইউনিয়ন বি, দ্যাট মিন্স প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বলছো, তখন তুমি একটা সংখ্যা পাবে, সেই সংখ্যাটা 0 এর চেয়ে বড়, 1 এর চেয়ে ছোট। ঠিক আছে? তাহলে এডিটিভ ল তুমি যেমনটা বলছিলে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন জি বি ইকুয়াল টু কি হবে বলো? তারপর বি। হ্যাঁ, এই যেখানে দেখতে পাচ্ছ প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, এটা কখন হবে? যখন মানে এ এন্ড বি মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে হবে। না। মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে। হ্যাঁ, যখন জি ম্যাম।
এক্সক্লুসিভ হবে, তার মানে তাদের কমন কেউ থাকবে না, সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা হবে। আর যখন মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে না তখন আমরা কি করব? তখন probability of A union B is equal to probability of A plus probability of B minus probability of A intersection B. এই যে ভ্যান ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এই ভ্যান ডায়াগ্রামে যে দুটো ইভেন্ট দেয়া আছে সে দুটো ইভেন্ট কি মিউচুয়ালি এক্সক্লুসিভ নাকি এক্সক্লুসিভ না? Mutually exclusive না। হ্যাঁ, মিউচুয়ালি এক্সক্লুসিভ না, কারণ তাদের কমন একটা অংশ আছে। কমন জি ম্যাম। অংশ যখন থাকবে তখন কিন্তু আর মিউচুয়ালি এক্সক্লুসিভ হওয়ার কোনো চান্স নেই। এটা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ না। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা একটা ল শিখলাম। আরেকটা আমরা ল শিখেছি মাল্টিপ্লিকেটিভ ল। আমি বলেছিলাম যে এই লটা আমরা খুব ভালো করে আজকে মানে গত ক্লাসে বলেছিলাম খুব ভালো করে শেখার সুযোগ নেই, পরের ক্লাসে শিখবো। তো আজকে নিশ্চয়ই আমরা সেটা শিখবো। তার আগে আরো একটা ছোট করে বলি যে আরো একটা আমরা কি বলবো, আরো একটা ল আমরা শিখেছিলাম, সেটা ছিল কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি ইভেন্টের ক্ষেত্রে আমরা কি বলেছি? আগে আমাকে বলো যে একটা সেটকে কখন কমপ্লিমেন্টারি সেট বলা হয়? একটা সেটকে কখন কমপ্লিমেন্টারি সেট বলা হয়? একটা সেট কখন কমপ্লিমেন্টারি হয়? এই যে দেখো, এই এখানে আমি বললাম এস হলো স্যাম্পল স্পেস। এস কে আমি কিন্তু এটা একটা ভ্যান ডায়াগ্রাম আমি ড্র করেছি, দেখতে পাচ্ছ তো তোমরা ড্রয়িংটা? জি ম্যাম। আচ্ছা, এখানে স্কোয়ার শেপে বা রেক্টেঙ্গেল শেপে একটা ভেন ডায়াগ্রাম ড্র করা, ভেন ডায়াগ্রামে একটা রেক্টেঙ্গেল শেপ দেওয়া হয়েছে, যে রেক্টেঙ্গেল শেপটার পুরোটাকে বলা হচ্ছে এস হলো স্যাম্পল স্পেস। তার মধ্যে একটা ইভেন্ট আমি এ দিয়েছি সার্কেল করে। এর ভেতরে যে অংশটা আছে, এর ভেতরে যা যা আছে সেটা ছাড়া, এর ভেতরে যেগুলো আছে সেগুলো ছাড়া বাকি যে অংশটা থাকবে, এর অংশটাকে আমি এভাবে করে দেখাচ্ছি, দিস ইজ এ। এতে যা আছে এর অংশ ছাড়া এর বাইরে স্যাম্পল স্পেসের বাকি যে অংশটা আছে, এর বাইরে স্যাম্পল স্পেসের বাকি যে অংশটা আছে সেটা হলো এগুলো গ্রিন দিয়ে যেটা আমি ইন্ডিকেট করছি। এর বাইরে স্যাম্পল স্পেসের মধ্যে যেটা আছে এই এই এর বাইরের অংশটা কিন্তু স্যাম্পল স্পেসের ভেতরের অংশটা, এটাকে বলা হয় এ কমপ্লিমেন্ট। বোঝা গেছে? বুঝতে পেরেছো না বুঝতে পারো না? না ম্যাডাম, বুঝি নাই। কতদিনই বলা হয়েছে স্যাম্পল স্পেস আমি দেখিয়েছি রেক্টেঙ্গেল শেপে, তার ভেতরে একটা কমপ্লিমেন্ট দিয়েছি এ, এর বাইরে যে অংশটুকু আছে সেটা এ কমপ্লিমেন্ট। জি ম্যাম। এর বাইরের অংশটুকু হলো এ কমপ্লিমেন্ট। গোপাল, তুমি কি আছো আমার সাথে? জি ম্যাডাম। কি বুঝলে বলো দেখি? ম্যাম, এই সেটের বাইরে বাকি যতগুলো আছে সব এর কমপ্লিমেন্ট। এটা কি এস এর বাইরেরটাও হবে না এস এর ভেতরে থাকতে হবে? ম্যাম, এস এর ভেতরে থাকতে হবে। এস এর ভেতরে থাকতে হবে। তাহলে এখন তুমি আমাকে বলো এ আর এ কমপ্লিমেন্ট যদি যোগ করি, প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট বিল যদি যোগ দেয়নি করি, তো। তাহলে কি বিল প্রবাবিলিটি আজকে অফ দেবো এস হবে না? ক্লাসে। পারেন নাই তো। তোমরা অন্যদিকে কথা বলো না প্লিজ। তোমাদের যদি আমি তাহলে লেকচার দিয়ে শুধু চলে যাব, কোনো ধরনের কিছু বুঝলে কি বুঝলে না সেই জায়গাটাতে আমি যাব না। probability of a plus probability of s, সরি a complement, এর দুটো যোগফল কি probability of s হবে? Yes, ma'am. আমি কি শুধু তোমাদেরকে গুগল ক্লাসরুমে লেকচারটা আপলোড দিয়ে দিব?
না ম্যাডাম। তাহলে তো কথা বলতে হবে, আমি তো একা একা কথা বলতে পারবো না। ম্যাডাম ম্যাম পারেন তো ম্যাডাম। হবে ম্যাম probability ম্যাম প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট হবে ম্যাম। আমি এখানে ক্লিয়ার করে বলেছি এ আর এ কমপ্লিমেন্ট টোটালটা মিলে যদি এস হয় তাহলে এ আর এর কমপ্লিমেন্টের প্রবাবিলিটি নিলে তো অবশ্যই টোটালটা এস হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, এভাবে আমি লিখতে পারি প্রবাবিলিটি অফ এ প্লাস হলো প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট। আমি এখানে কমপ্লিমেন্টটা তো ইউজ করা পসিবল না, এর উপরে ইকুয়েশন মোড এখানে ইউজ করা যাচ্ছে না, তোমরা এর উপর একটা প্রাইম দাও। আমি a1 দিচ্ছি, এই কমপ্লিমেন্ট বোঝাতে আমি a1 দিলাম, তোমরা এর উপর প্রাইম দাও যেটা অ্যাজ ইউজুয়াল ইউজ হয়, অথবা এর পাওয়ার হিসেবে c লিখো, ইকুয়াল টু হলো প্রবাবিলিটি অফ s। এখন প্রবাবিলিটি অফ s এর ভ্যালু কত সেটা বলো। প্রবাবিলিটি অফ s এর ভ্যালু কত? 1 1। তো প্রবাবিলিটি অফ s এর ভ্যালু যদি 1 হয় তার মানে a আর a কমপ্লিমেন্টের ভ্যালু হলো 1। ঠিক আছে, এখন জি ম্যাম। তোমাকে একটা অঙ্কে এর প্রবাবিলিটি দিয়ে বলা হয় a কমপ্লিমেন্ট বের করো, তুমি কিভাবে বের করবে? এর প্রবাবিলিটি দেয়া আছে, যদি a কমপ্লিমেন্ট বের করতে বলে কিভাবে বের করবে? বিয়োগ করে আকবর কবির, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? ম্যাম নেটে ক্লিয়ার আসে না, বৃষ্টি আসে ম্যাম ক্লাস শুরু হলে প্রতিদিনই। ক্লিয়ার আসে না মানে কি? ম্যাম কি শুনি clear একটু, আসছে আবার না? কথা যায় না, শব্দ তো বৃষ্টি, বাইরে দাঁড়ায় আছি ছাতা নিয়ে ম্যাম, ভালো মতো বলতে হবে, অফ করে রাখি। জি ম্যাডাম, আমরা অনেকে ফোন ডাটা ইউজ করি তো ম্যাম, তাই অনেক প্রবলেম হয়। ইউজ করে সব কথা বলতে পারো, কিন্তু আমি একটা কোশ্চেন করলে সেই কোশ্চেনের আনসার দিতে পারো না। কোন ডাটা ইউজ করার জন্য তো কোশ্চেন আনসার দিতে অসুবিধা নেই, এই যে কথাটা বললে এই কথার পরিবর্তে ওই কোশ্চেনের আনসার দেওয়া যায়। ম্যাম জি দেওয়া ম্যাডাম যায় কিন্তু দেওয়া যায়, কিন্তু ম্যাডাম মাঝে মাঝে ডিস্টার্ব করে সত্যি ম্যাডাম। ম্যাম পাশে কুকুর পরে মুরগি ডাকে তো সেজন্য ম্যাম আমি কোশ্চেন অনেক সময় অ্যান্সার দিই না। আচ্ছা, আমি এখন একটা কোশ্চেন করেছি, আমি বলেছি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট সমান 1। দুইটা প্রবাবিলিটি সমান 1, যদি এর প্রবাবিলিটি দেয়া থাকে তার কমপ্লিমেন্ট কিভাবে বের করবে? 1 থেকে একটা বাদ দিতে হবে। হ্যাঁ, 1 থেকে বাদ দিবে। ছোট কথাটা বলতে কি মানে এগুলো তো এখন ইনস্ট্রাকশন তোমাদের একটু শোনার তো অভ্যস্ততা নেই, সেজন্যই তোমরা বুঝতে পারছো না। সাম দেয়া আছে, একটা হলো এর, একটা হলো এ কমপ্লিমেন্টারি ইকুয়াল টু 1, যে কোনো একটা যদি দেয়া থাকে অন্যটা বের করা মানে 1 থেকে সেটাকে মাইনাস করতে হবে। গতদিন আমরা যেটা করেছিলাম মাল্টিপ্লিকেটিভ ল ছিল, সেই মাল্টিপ্লিকেটিভ লটা হচ্ছে আমরা বলেছি যে ইন্টারসেকশনের জন্য, এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্টারসেকশনের জন্য আমরা মাল্টিপ্লিকেটিভ ল লিখেছি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি হবে। তবে এটা তখনই হবে যখন এ ইভেন্ট এবং বি ইভেন্ট হলো ইন্ডিপেন্ডেন্ট হবে। এ আর বি যদি দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয় সেই ক্ষেত্রে তাদের ইন্টারসেকশনের প্রবাবিলিটি হবে তাদের প্রবাবিলিটির গুণফলের সমান। এখন আমরা জানবো তাহলে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কি, কারণ ইন্ডিপেন্ডেন্ট না হলে তো অন্য কিছু হবে, আর ইন্ডিপেন্ডেন্ট হলে এই ফর্মুলা হবে। ইন্ডিপেন্ডেন্ট হলো দুটো ইভেন্ট যেখানে একটা ইভেন্ট আসার প্রবাবিলিটি কোনোভাবে অন্যটাকে ইনফ্লুয়েন্স করে না। ধরো এ আসবে বা একটা কয়েন টস করলে হেড আসবে, এই হেড আসার সাথে টেল আসা কোনোভাবে ইনফ্লুয়েন্সড হচ্ছে না,
অথবা টেল আসার সাথে হেড আসা কখনো ইনফ্লুয়েন্স হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা বলবো এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। সেই ক্ষেত্রে এই দুটো ইভেন্টের ইন্টারসেকশনের প্রবাবিলিটি হবে তাদের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির গুণফল। এখন আমরা যদি বলি যে তাহলে ইন্ডিপেন্ডেন্টের যে অল্টারনেট আছে সেটা কেমন হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট না হলে কি হবে, ডিপেন্ডেন্ট হবে। ডিপেন্ডেন্ট হওয়া মানে কন্ডিশনাল হবে, ডিপেন্ডেন্ট ইভেন্ট হওয়া মানে কন্ডিশনাল। যেমন আমি যদি দুটো ডাই থ্রো করি একসাথে, আমরা গত ক্লাসে বলেছিলাম কয়টা আউটকাম আসবে, আউটকাম কয়টা আসবে? 32টা 36 ম্যাম। হ্যাঁ 36টা আসবে, 36 আউটকাম আসবে। এই 36 আউটকামের মধ্যে এখন আমি যদি তোমাকে বলি ধরো এই একটা ইভেন্ট, এই ইভেন্ট মানে হচ্ছে ফার্স্ট কয়েন শোজ 5, এই ইভেন্ট কি দিয়ে কি ডিক্লেয়ার করেছি, ফার্স্ট কয়েন শোজ 5, সরি কয়েন তো না, ফার্স্ট ডাই শোজ 5। তুমি তো দুইটা ডাই মারলে মানে দুটো লুডোর ছক্কা মারলে এট এ টাইম, মারার পরে প্রথমটার যে ফেসটা শো করবে সেটা হলো 5। এখন তোমাকে কোশ্চেন করা হলো সেকেন্ডটা কত আসবে সেটা না বলে বলা হয়েছে তাহলে দুটোর যোগফল 10 বা তার বেশি আসার প্রবাবিলিটি কত, দুটোর যোগফল 10 বা বেশি আসার প্রবাবিলিটি কত। তাহলে একটা ইভেন্টের নাম হলো ফার্স্ট ডাই শোজ 5, একটা হলো এই ইভেন্টটা হলো ফার্স্ট ডাই 5 শো করবে, আর বি ইভেন্ট হলো যোগফল 10 অথবা তার চেয়ে বেশি হতে হবে। তাহলে বি আসার সম্ভাবনা এর উপর নির্ভর করছে নাকি করছে না? করছে। এজন্য এই ক্ষেত্রে এ আর বি ইন্ডিপেন্ডেন্ট না, এই ক্ষেত্রে তারা কন্ডিশনাল। তো যখন দুটো ইভেন্ট কন্ডিশনাল হবে সেই ক্ষেত্রে তাদের ইন্টারসেকশন আসার যে প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটির ফর্মুলাটা আমি এখানে লিখে দিচ্ছি। এখানে তো আমরা বললাম যে ইন্ডিপেন্ডেন্ট হলে এটা হবে, কন্ডিশন হলে কি হবে, কন্ডিশনাল যদি হয় তাহলে এই যে তুমি লিখলে প্রবাবিলিটি অফ, এখান থেকে দেখো এখানে ফর্মুলাটা আছে, এখান থেকে দেখো এই যে প্রবাবিলিটি, এটা হলো কন্ডিশনাল প্রবাবিলিটি, প্রবাবিলিটি অফ বি গিভেন এ, এই যে খাড়া টানটা দিয়েছি এটা কিন্তু স্ল্যাশ না, এটা দিয়ে বোঝানো হচ্ছে বি আসার সম্ভাবনা কত যদি এ দেয়া থাকে। কি বুঝিয়েছি এটা দিয়ে? বি আসার সম্ভাবনা কত এ থাকলে, যদি এ দেয়া বি গিভেন এ, হ্যাঁ বি গিভেন এ, বি আসার সম্ভাবনা কত যদি এ দেয়া থাকে, তার মানে প্রবাবিলিটি অফ বি গিভেন এ। সেই ক্ষেত্রে এটা ইকুয়াল টু দেয়া হলো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হলো এটা ইকুয়াল টু হলো প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি গিভেন এ। আমার লেখা কি দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে যখন কন্ডিশনাল হবে সেই ক্ষেত্রে কিন্তু এটা হলো ফর্মুলা কন্ডিশনাল প্রবাবিলিটির জন্য, ইন্টারসেকশনের ফর্মুলা এটা। আর যখন কন্ডিশনাল না হয়ে ইন্ডিপেন্ডেন্ট হবে তখন ফর্মুলাটা হলো শুধু এ আর বি এর গুণফল হলো। কন্ডিশন না থাকা মানে কি আমি এখানে একটু তোমাদের আরেকটু এক্সপ্লেন করি। ধরো এখানে আমি বললাম এ আর বি আসার মধ্যে কোনো শর্ত নেই, তাহলে এই যে ফাংশনটা আছে এই ফাংশন এই প্রবাবিলিটিটা যে আছে এই প্রবাবিলিটিটা তখন কি হয়ে যাবে, বি আর এ যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, এ থাকুক বা না থাকুক এ তো তখন গিভেন থাকবে না, তখন শুধু কি হবে প্রবাবিলিটি অফ বি হয়ে যাবে। বোঝা গেছে? যখন কন্ডিশন থাকবে না তখন গিভেন কি এ থাকবে, থাকবে না, না এ থাকবে না, খালি বি থাকবে না, তখন আমরা শুধু প্রবাবিলিটি অফ বি বলবো। তাহলে যখন কন্ডিশনাল হবে তখন আমরা গিভেন দিয়ে এ দিব, আর যখন কন্ডিশনাল হবে না তখন আমরা কি করব, এ আর বি এর প্রবাবিলিটিকে জাস্ট সরাসরি গুণ করে দিব ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে। আরেকটা জিনিস মনে রাখবে, কখনো কখনো বি গিভেন এ হয় আবার কখনো কখনো এ গিভেন বি হয়। যদি এ গিভেন বি হয়, যেটা গিভেন থাকে আসলে সেটার প্রবাবিলিটিকে গুণ করতে হয়, যেমন প্রবাবিলিটি অফ বি ইনটু প্রবাবিলিটি অফ এ গিভেন বি। ঠিক আছে? তার মানে যেটা গিভেন থাকবে সেটার প্রবাবিলিটি ইনটু প্রবাবিলিটি অফ অ্যানাদার ওয়ান,
গিভেনের সাপেক্ষে, অন্যটার গিভেনের সাপেক্ষে। এই হলো কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশনাল প্রবাবিলিটি যদি হয় তাহলে ইন্টারসেকশনের ভ্যালু হবে কন্ডিশনালের মাধ্যমে, আর যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ইন্টারসেকশনের ভ্যালু হবে শুধুমাত্র দুটোর প্রবাবিলিটির গুণফল। তো আমরা এই দুটো ফর্মুলাকে মনে রাখবো, মনে রেখে এরপরে আমরা অঙ্ক করতে চলে যাব যে কি ধরনের প্রবলেম এখান থেকে হতে পারে। এখানে আমি চলে আসলাম, একটা প্রবলেম এখানে দেয়া আছে। এখানে দেখো তোমাদের বইয়ের এক্সাম্পল নাম্বার 2.34, সেই এক্সাম্পলে দেয়া আছে the probability that a regularly scheduled flight departs on time। এখানে কিন্তু তোমাদের সিম্বলিক ফর্মে দেয়া আছে। আমি অনেক সময় কোশ্চেন করার ক্ষেত্রে এই অংশটুকু মেনশন করি না, এভাবে লিখি না, এই যে এটা লিখি না, শুধু লিখি ডিপারচারের প্রবাবিলিটি হলো 0.8, এটা লেখা হয় না। ঠিক আছে, বলা আছে the probability that a regularly scheduled flight departs on time is 0.8 and the probability that it arrives on time is 0.82, এটুকু বাদ পড়লো। তাহলে আমরা এরপরে বলা হলো and the probability that it departs and arrive on time, departs and arrive, এখানে দেখো and আছে, আমরা বলেছিলাম and মানে কি, and intersection or Intersection. তো আমাদের এই তিনটা অংশ, যে তিনটা অংশ আমি ক্রস, তিনটা অংশ নেই, ধরো শুধু বলা হলো অ্যারাইভ ডিপারচারের জন্য যে প্রবাবিলিটি সেটা 0.8, অ্যারাইভালের প্রবাবিলিটি হলো 0.82 এন্ড ডিপারচার এন্ড অ্যারাইভাল, ডিপারচার এন্ড অ্যারাইভাল তার প্রবাবিলিটি হলো 0.78। সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু আগে ইভেন্টের নাম ডিক্লেয়ার করতে হবে। তুমি বলবে let D be the event of departure of the flight, A be the event of arrival of the flight, তারপরে তুমি লিখবে therefore probability of D equal to 0.83, probability of A equal to 0.83, তারপরে লিখবে since the departure and arrival, the probability of departure and arrival equal to 0.78, therefore probability of D intersection A equal to 0.78। তার মানে তুমি D for departure, A for arrival এভাবে করে ডিক্লারেশনটা দিয়েছো। এরপরে তোমাকে বলা হলো ফাইন্ড দ্য প্রবাবিলিটি, এই ইভেন্ট যদি নামটা কোশ্চেনে না দেয়া থাকে ইট ইজ মাস্ট টু ডিক্লেয়ার দ্য ইভেন্ট, এছাড়া কিন্তু কোনোভাবেই তুমি অঙ্কটা করতে পারো না সিম্বলিক ফর্মে। তো এরপরে তোমাকে বলা হলো, এই তো গেল ইনফরমেশন কি আছে, এরপরে হলো কোশ্চেনটা ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এ প্লেন অ্যারাইভস অন টাইম, একটা প্লেন সময় মতো পৌঁছাবে। কন্ডিশনটা কি, এখানে কিন্তু কন্ডিশন দেয়া আছে given that means the condition, given that it departed on time, তার মানে কার প্রবাবিলিটি বের করতে বলেছে, কে বলতে পারবে, এ না ডি? find the probability that it arrives on time given that it departed on time, কার প্রবাবিলিটি বের করবে, অ্যারাইভালের প্রবাবিলিটি বের করবে ডিপারচারের সাপেক্ষে, এর প্রবাবিলিটি হলো ডি এর সাপেক্ষে, এটা তুমি ক্যালকুলেট করবে। বোঝা গেছে কথাটা? জি ম্যাম। আচ্ছা, তো এখানে দেখো এটা করলাম। এখন আমরা এটা কিন্তু কন্ডিশনাল প্রবাবিলিটির ডেফিনিশন থেকেই জেনেছি, এ গিভেন ডি বের করো আর ডি গিভেন এ বের করো, উপরে কিন্তু সেম দেখতে পেয়েছো, উপরে হচ্ছে ডি ইন্টারসেকশন এ, ডি ইন্টারসেকশন এ, সো এ গিভেন ডি হোক আর ডি গিভেন এ হোক, উপরে হলো প্রবাবিলিটি অফ দ্য ইন্টারসেকশন অফ দ্য টু, এটা তো সেম। এরপরে বাকি ফর্মুলাটা হলো যেটা গিভেন থাকবে সেটা দিয়ে ভাগ হবে, কারণ আমরা দেখেছি ইন্টারসেকশনের ফর্মুলায় গিভেনটা দিয়ে গুণ হয়, সো কন্ডিশনালের ক্ষেত্রে গিভেনটা দিয়ে ভাগ হবে। তাহলে আমরা খুব সহজে মনে রাখতে পারবো এ গিভেন ডি মানে হলো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন ডি। আরেকটা কথা, ইন্টারসেকশনের ক্ষেত্রে কিন্তু এ ইন্টারসেকশন ডি অথবা ডি ইন্টারসেকশন এ যাই লিখো না কেন তাতে করে কিছু ভুল হবে না, কারণ দুটোই একই জিনিসকে মিন করবে, ডি ইন্টারসেকশন এ একই মিনিং। তাহলে উপরে হবে প্রবাবিলিটি অফ ডি ইন্টারসেকশন এ আর নিচে হবে প্রবাবিলিটি অফ দ্য গিভেন ইভেন্ট, যে ইভেন্টটা দেয়া থাকবে। এখানে ডি দেয়া আছে, ডি দিয়ে ভাগ, এখানে এ দেয়া আছে, এ দিয়ে ভাগ। এরপরে ইন্টারসেকশনের প্রবাবিলিটি তো এখানে দেয়াই আছে 0.78, ডিপারচারের প্রবাবিলিটি হলো 0.83, সো 0.83 দিয়ে ভাগ করা হলো, আমরা এই অ্যানসারটা পেয়ে গেলাম। খুবই ইজি প্রবলেম।
কোশ্চেন বোঝাটা কিন্তু কঠিন, বাট এই যে ক্যালকুলেশন করেছি এই ক্যালকুলেশন জাস্ট ফর্মুলা মুখস্থ রাখা এবং এখানে কঠিনের কোনো কিছুই নেই আছে। না ম্যাম। তার মানে তোমাকে ল্যাঙ্গুয়েজটা একটু বুঝতে হবে, কি ল্যাঙ্গুয়েজ দেয়া আছে এখানে সেটা একটু বুঝতে হবে। এরপরে আমি আরেকটা প্রবলেমে আসলাম। আচ্ছা, আরেকটা প্রবলেমে আমি এখানে আসলাম 2.37। এখানে বলা হয়েছে ওয়ান ব্যাগ কন্টেন্টস 4 বল। এটা একটু তোমাদের মাথায় ইনফরমেশন গুলো রাখতে হবে। একটা ব্যাগের মধ্যে বল আছে কয়টা? 4টা। 4টা হলো 4টা 4 হলো হোয়াইট হোয়াইট বল। বলস। তার মানে হচ্ছে প্রথম যদি আমি ব্যাগ 1 বলি, এটা হলো ব্যাগ 1। এখানের মধ্যে হোয়াইট আছে 4টা আর ব্ল্যাক আছে 3টা। এটা হলো 3টা। 3। এই আচ্ছা, এটা হলো ব্যাগ 1। এরপরে যদি আমি এখানে ব্যাগ 2 করি, সেকেন্ড ব্যাগে কি আছে? 3টা হোয়াইট 5টা ব্ল্যাক। হোয়াইট হলো 3 আর ব্ল্যাক হলো 5। এটা হলো ব্যাগ নাম্বার 2। এখন তোমাকে বলেছে হোয়াট ইজ দ্য, এরপরে বলা হলো ওয়ান বল ইজ ড্রন ফ্রম দ্য ফার্স্ট ব্যাগ। প্রথম ব্যাগ থেকে একটা বল নেওয়া হলো and placed unseen, মানে না দেখেই রাখা হয়েছে। ইন দ্য সেকেন্ড ব্যাগ, প্রথম ব্যাগ থেকে একটা বল নিয়ে না দেখে সেকেন্ড ব্যাগে রাখবে। তাহলে ইট মে বি হোয়াইট অর ইট মে বি ব্ল্যাক, যে কোনোটাই থাকতে পারে, তাই না? এটা আমরা জানি না, এই মেসেজটা দেয়া নেই। এবার তোমাকে বলেছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ বল নাও ড্রন ফ্রম দ্য সেকেন্ড ব্যাগ ইজ ব্ল্যাক। তার মানে আফটার শিফটিং ওয়ান বল ফ্রম ফার্স্ট ব্যাগ টু সেকেন্ড, প্রথম ব্যাগ থেকে সেকেন্ড ব্যাগে যখন তুমি একটা বল নিয়ে যাচ্ছ, সেই শিফট হওয়ার পরে এবার সেকেন্ড ব্যাগ থেকে যদি তুমি একটা বল তোলো, সেই বলটা ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি কত? তাহলে প্রথমত এখানে একটা বল আসবে, বলের সংখ্যা বেড়ে যাবে। আগে ছিল 5 যোগ 3 8টা, এখন হবে কয়টা? 9টা। 9টা হবে না? একটা যোগ হওয়ার পরে 9টা হবে। কিন্তু আমরা জানি না এই 9টার মধ্যে ব্ল্যাক বেড়েছে না হোয়াইট বেড়েছে। যদি ব্ল্যাক বাড়ে তাহলে ব্ল্যাক হবে 6, ব্ল্যাক আসার সম্ভাবনা 6/9, মানে 6টা থেকে 9টা। ফেভারেবল আউটকাম হবে তখন 6টা থেকে 9টা। আর যদি হোয়াইট আসে তাহলে কিন্তু ব্ল্যাক আসার সম্ভাবনা হবে 5টা থেকে 9টা থেকে 5টা, হ্যাঁ 5/9। তাহলে এখন তার মানে কি ব্ল্যাক আসার সম্ভাবনাটা কন্ডিশনাল হয়ে গিয়েছে না? জি ম্যাম, কন্ডিশনাল হয়ে গিয়েছে। তো এই হলো আমাদের কোশ্চেনটা। এখন আমরা দেখি যে আমাদের অঙ্কটা আসলে কিভাবে করতে হবে। আমরা এখানে প্রবলেমটা যখন সলভ করেছি তখন তো এই যে ইভেন্ট রিলেটেড ক্লাস, সেটা তোমরা দেখলেই বুঝবে। B1 দিয়ে বোঝানো হয়েছে ব্ল্যাক from first bag, B2 black from second bag, W1 black white from first bag. হোয়াইট ফ্রম সেকেন্ড ব্যাগ কিন্তু ডিক্লেয়ার করা হয়নি, কারণ সেকেন্ড ব্যাগে হোয়াইট কয়টা হলো সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ফার্স্ট ব্যাগের হোয়াইটটা তো সেকেন্ড ব্যাগে যেতে পারে, সেজন্য সেটাকে ডিক্লেয়ার করা হয়েছে। এরপরে দ্য ড্রয়িং অফ এ ব্ল্যাক বল ফ্রম ব্যাগ 1, এ ব্ল্যাক বল ফ্রম ব্যাগ 2, এভাবে করে নামটা দেয়া হলো। উই আর ইন্টারেস্টেড, আমরা কি বের করতে চাই? ইন দ্য ইউনিয়ন অফ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট দিস এন্ড দিস। এখানে বলা হয়েছে আমরা এই দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের মিউচুয়ালি এক্সক্লুসিভ গুলো কি কি আমরা একটু দেখে নিই। ধরো এখান থেকে একটা ব্ল্যাক গেল সেকেন্ড ব্যাগে, তার মানে কি হলো, আমাদের এটার নাম যদি B1 হয় আর এটার নাম যদি B2 হয়, তাহলে এখান থেকে যখন একটা এখানে চলে আসলো আমরা পাবো B1 আর B2 এর ইন্টারসেকশনে সেটা কমন। বুঝে গেছে? B1 B2 এর ইন্টারসেকশনে কি পাবো? জি ম্যাম, কমন পাবো। সেটা আমাদের প্রয়োজন, কারণ আমাদের B2টা কি হয়েছে সেটা দেখা প্রয়োজন। এরপরে ধরো W1 থেকে একটা বল গেল, সে গিয়ে W2 তে মিললো কিনা সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কারণ কেন নেই? কারণ W1 এখানে আসলে আমাদের কোশ্চেনে বলেছে B2 এর সম্ভাবনাটা কত।
তার মানে W1 আর B2 এর ইন্টারসেকশনে কি আছে, আর B1 আর B2 এর ইন্টারসেকশনে কি আছে। তার মানে উই আর ইন্টারেস্টেড অন ফাইন্ডিং আইদার B1 ইন্টারসেকশন B2, কমন কি সেটা হয়েছে, or B1 W1 intersection B2 কি হয়েছে, B1 intersection B2 or W1 intersection B2 কি হয়েছে, কোথায় গিয়েছে, মানে এখান থেকে হোয়াইট গিয়ে B2 তে মিলেছে না এখান থেকে ব্ল্যাক গিয়ে B2 তে মিলেছে, বিকজ উই আর ইন্টারেস্টেড টু ফাইন্ড দ্য ব্ল্যাক বল ফ্রম সেকেন্ড ব্যাগ। তো আমরা এই ল্যাঙ্গুয়েজটাতে ইন্টারেস্টেড। এরপরে একটা সিম্পল ক্যালকুলেশন, এরপরে হচ্ছে আমরা জানি অর মানে কি ইন্টারসেকশন, অর মানে কি ইউনিয়ন অর মানে ইউনিয়ন, এন্ড মানে ম্যাডাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অর মানে ইউনিয়ন। তো ইউনিয়ন আমরা লিখব, প্রথমে আমাদের এখানে যোগ দেওয়া আছে, আমরা যোগ না লিখে প্রথম ধাপে কি লিখব, ইউনিয়ন। ইউনিয়ন লিখব। আমরা এই লাইনটা একটু বাড়তি অ্যাড করব, যেখানে অর আছে আমরা প্রবাবিলিটি অফ প্রথম যে সেটটা আছে, এই যে এখানে যেমনটা আছে প্রথম সেটটা, সেই প্রথম সেটটা লিখব, তারপরে মাঝে ইউনিয়ন দিব, তারপরে সেকেন্ড সেটটা লিখব। আমি কিন্তু এখনো প্রবাবিলিটিকে ভাঙাইনি, ভেতরে সেটকে অর এর পরিবর্তে জাস্ট ইউনিয়ন লিখেছি। এই লাইনটা লেখার পরে এখন আমরা জানি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান কত যদি তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, কি জানি, এটা একটা প্রবাবিলিটি, এটার একটা প্রবাবিলিটি, দুটো ইভেন্ট, B1 ইন্টারসেকশন B2 এটা হলো একটা ইভেন্ট, আর W1 ইন্টারসেকশন B2 এটা হলো একটা ইভেন্ট। তাহলে আমরা জানি যে কোনো দুটো ইভেন্টের ইউনিয়ন প্রবাবিলিটি হলো ইন্ডিভিজুয়ালি ওই দুটো ইভেন্টের প্রবাবিলিটির যোগফল, ইন্ডিভিজুয়ালি ওই দুটো ইভেন্টের প্রবাবিলিটির যোগফল, কারণ হচ্ছে তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ। কারণ B1 ইন্টারসেকশন B2 এর মধ্যে যা আছে W1 ইন্টারসেকশন B2 এটা কখনো কমন কিছুই থাকবে না, সেজন্য তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ। আর যখন তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে, এটা ভালো করে খেয়াল করবে, এখানে পিটা আছে থার্ড ব্র্যাকেটের বাইরে, আমি যেটা লিখেছি সেখানেও পিটা থার্ড ব্র্যাকেটের বাইরে, কারণ আমরা এখনো ইউনিয়নের ফর্মুলা লিখি নাই। কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভের ক্ষেত্রে আমরা ইউনিয়নের ফর্মুলা জানি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি যদি হয় তাহলে তার ফর্মুলা আমরা কি জানি, ইকুয়াল টু হলো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ যোগ বি, প্রবাবিলিটি অফ বি, বি না এ যোগ বি না প্রবাবিলিটি অফ বি, তাহলে আলাদাভাবে দুটোর প্রবাবিলিটির যোগফল। সো যখন যোগ আসছে তখন কিন্তু পিটা কিন্তু আলাদাভাবে আলাদা হয়ে গিয়েছে, তোমরা এগুলো বোঝো না বলে অনেক সময় দেখা যায় যে মাঝখানে যোগ লিখে দিচ্ছ কিন্তু ব্র্যাকেটটা আবার বি কে আলাদা করছো না, এ যোগ বি লিখে দিচ্ছ, বি একবার লিখছো, সেটা কিন্তু না। যখন তুমি ইউনিয়নের প্রবাবিলিটি নিবে তখন টোটাল ইউনিয়নের প্রবাবিলিটি বোঝালে, আর ফর্মুলা অনুযায়ী সেই প্রবাবিলিটিটা হলো এ এর প্রবাবিলিটি প্লাস বি এর প্রবাবিলিটির যোগফল। সো এখানে আমাদের এবি বলতে আমরা যে অঙ্কটাতে আছি সেখানে এ বলতে কিন্তু এটাকে বোঝানো হচ্ছে B1 ইন্টারসেকশন B2, আবার বি বলতে W1 ইন্টারসেকশন B2 কে বোঝানো হচ্ছে, কাজে তাদের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির যোগফল এখানে দেখানো হয়েছে। এ পর্যন্ত ক্লিয়ার হলো ক্যালকুলেশন? জি ম্যাম। আচ্ছা, এরপরে আসি ইন্টারসেকশনের ফর্মুলা। এই ফর্মুলাটার দিকে তাকাও, ইন্টারসেকশনের যে ফর্মুলা, সেই ফর্মুলাতে এখান থেকে যদি তুমি ইন্টারসেকশনটা বের করো তাহলে কি লিখবে? এই অঙ্কটারই ক্ষেত্রে যদি আমি বলি, তুমি লিখবে প্রবাবিলিটি অফ ডি ইন্টারসেকশন এ যদি বের করতে বলে, ডি ইন্টারসেকশন এ, এটা ইকুয়াল টু কি লিখবে? Probability of A into probability of D given by A. হ্যাঁ, D given A. A into probability of D given A, D given A, এভাবে আমরা লিখব। তো তার মানে ইন্টারসেকশন হলে এই দুটো ক্রস হয়ে যায়, সেই ক্ষেত্রে ম্যাডাম একটা প্রশ্ন ছিল, বলো। এখানে যে গুণটা হবে এটা কি কার্তেশীয় গুণ হবে ম্যাডাম? ইংরেজি আমি বলতে পারতেছি না ম্যাডাম, যে প্রবাবিলিটি এ ইনটু প্রবাবিলিটি অফ না না, কার্তেশীয় গুণ না, এটা নরমাল গুণ, কার্তেশীয় গুণ না, এমনি গুণ, ক্রস গুণ, ক্রস গুণ, বুঝতে পেরেছো? জি ম্যাডাম। তোমার যদি কোনো ভগ্নাংশ সমান একটা সংখ্যা লিখো তাহলে ভগ্নাংশের যে কোনো অংশটা বের করতে গেলে অন্যটাকে অন্যটার সাথে গুণ করে দাও না, ক্রস করে অন্যদিকে পাঠিয়ে দাও না? জি ম্যাডাম। হ্যাঁ, এখানে সেটাই হবে। এবার আসো
তাহলে এই ইন্টারসেকশনের ক্ষেত্রে কি হবে? এই ইন্টারসেকশনের ক্ষেত্রে তুমি কাকে বের করতে যাচ্ছ? B2 এর প্রবাবিলিটি চাও? তোমার কোশ্চেন B2 এর প্রবাবিলিটি না B1 এর প্রবাবিলিটি? B2 B2 এর প্রবাবিলিটি। তাহলে B2 এর প্রবাবিলিটি B1 দেয়া আছে তার সাপেক্ষে। কন্ডিশন যদি B2 এর হয় তার মানে তুমি প্রথমে এটা ডিসাইড করবে প্রবাবিলিটি অফ B2 গিভেন এ, কারণ এটা একটা কন্ডিশনাল অঙ্ক। B2 গিভেন B1 মানে কি B1 টা কি ফার্স্ট ব্যাগ থেকে সেকেন্ড ব্যাগে শিফট হয়েছে নাকি হয় নাই তার উপর ডিপেন্ড করবে। সো প্রবাবিলিটি অফ B2 গিভেন B1। যদি ইন্টারসেকশনের ক্ষেত্রে এরকমটা হয় তাহলে আমরা বলেছি ইন্টারসেকশনের ক্ষেত্রে যেটা গিভেন হবে সেটার প্রবাবিলিটি দিয়ে গুণ করতে হয়, কাজে B1 দিয়ে গুণ করলাম। আবার এই ইন্টারসেকশনের ক্ষেত্রেও আমরা B2 টা জানতে চাই, তার মানে আমরা বের করতে চাই প্রবাবিলিটি অফ B2 গিভেন W1, তাহলে ইনটু করতে হবে প্রবাবিলিটি অফ W1 দিয়ে। ঠিক আছে, এবার অঙ্কে চলে আসি। আমাদের যে ব্যাগ 1 ব্যাগ 2 আমরা দেখিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম প্রথম ব্যাগে ব্ল্যাক B1 সমান কত ছিল আর W1 সমান কত, বলো দেখি। W1 সমান হলো 4টা আর B1 সমান হলো 3টা। সেকেন্ড যে ব্যাগটা আছে সেই ব্যাগে B2 সমান কয়টা ছিল? B2 5 ছিল। আর W2 W3 করা হয় নাই, তারপরও আমি এখানে লিখছি W2 ছিল 3টা। জি ম্যাম। হ্যাঁ 3টা। আচ্ছা, এখন এই ক্যালকুলেশন গুলো আসে। প্রবাবিলিটি অফ B1 আসার সম্ভাবনা কত? এখানে দেখো B1 কয়টা আছে? 3টা। টোটাল 3টা। কয়টা এই ব্যাগের ভিতর? টোটাল কয়টা? 7টা না? 7টা। 7টা। এর জন্য 3/7 দেখেছো? 3টা, 7টা থেকে 3টা 3/7। ঠিক আছে, তারপরে B2 জি ম্যাম। গিভেন B1। B2 গিভেন B1 মানে হলো এখানে ধরো B2 5টা আছে, আরো একটা B1 থেকে এসে যোগ হলো, টোটাল B2 হয়ে গেল 6টা। 6টা 8, এই ব্যাগে এখন টোটাল হয়েছে 9টা, তার মানে 9টা। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এবার আসি প্রবাবিলিটি অফ W1। এখানে দেখো W1 আছে 4টা, টোটাল আছে 7টা, তার মানে 4/7। এখন সেকেন্ড কন্ডিশন হলো B2 গিভেন W1। B2 গিভেন W1 মানে এখান থেকে একটা W1 এখানে গিয়েছে, গিয়ে W1 এখন কয়টা হয়ে গিয়েছে? W2 কয়টা হয়ে গিয়েছে? 4টা। 4টা। 3টা আর একটা 4টা হয়েছে। আর টোটাল আছে কয়টা? টোটাল হয়েছে কয়টা? এখানে 9টা। 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 এখানে ভুল আছে, এখানে 5 দিয়েছে, এটা হবে 4/9। ঠিক আছে, B2 গিভেন W1। ও না, এখানে আমরা আসলে এটা আমারই ভুল হয়েছে, আমি এখানে বলি যখন B2 গিভেন W1 বলেছি, B2 ছিল কয়টা? এখানে B2 সেকেন্ড ব্যাগে B2 কয়টা? 5টা না? 5টা। 5টা। আর W1 ছিল, W2 ছিল 3টা। 3টা। ওই ব্যাগ থেকে এসে আরো একটা যোগ হয়েছে, যোগ হয়ে টোটাল বেড়েছে, কিন্তু B2 তো 5টাই আছে। B2 5টা আছে না? তার মানে এটা হবে 5/9। ঠিক আছে, জি। এখন জাস্ট গুণ করবে, গুণ করে যোগ করলে আনসারটা পেয়ে যাবে। যত বেশি আমরা প্রবলেমের ল্যাঙ্গুয়েজ গুলো পড়বো, প্রবাবিলিটি এর কাছে সহজ হবে। এছাড়া প্রবলেম সলভ করতে পারবে না। বলো। হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম 9টা ম্যাম কিভাবে আসলো এটা? 9টা আসলো সেকেন্ড ব্যাগে, আগে 8টা ছিল, ফার্স্ট ব্যাগ থেকে একটা গিয়েছে, এজন্য 9 হয়েছে। আচ্ছা, এবার এই এক্সাম্পলটা আমরা পড়ি 2.38। কেউ পড়তে পারবে? আচ্ছা, এখানে বলা হয়েছে a small town has one fire engine and one ambulance available for the emergency। তার মানে খুব ছোট একটা শহর, না হলে শুধুমাত্র একটা মাত্র ফায়ার ইঞ্জিন
এবং একটা অ্যাম্বুলেন্স এরকম হওয়ার কথা না। ইমার্জেন্সির জন্য এই দুটো জিনিস আছে, একটা ফায়ার ইঞ্জিন আছে যদি আগুন টাগুন লাগে, সেই ক্ষেত্রে আবার অ্যাম্বুলেন্সেরও প্রয়োজন হয় যারা ইনজিউর্ড হবে হসপিটালাইজড করার জন্য। তো দুটো আছে। The probability that the fire engine is available when needed is 0.98. তোমাকে বলেছে তোমার যখন বিপদটা হবে তখন ফায়ার ইঞ্জিন তুমি পাবে, তার প্রবাবিলিটি হচ্ছে 0.98। আর বলেছে the probability that the ambulance is available when called, অ্যাম্বুলেন্সকে যখন কল করা হবে তখন সেটা পাওয়ার সম্ভাবনা হলো 0.92। এই হলো আমাদের প্রবাবিলিটি দেয়া আছে, কোনো ইভেন্টের কিন্তু নাম দেয়া নেই। তাহলে আমাদের একদম প্রথম কাজ হবে যে এখানে দেখো লেখা আছে let A and B represent the respective events। এখানে রেসপেক্টিভ দিয়ে বোঝানো হয়েছে A দিয়ে প্রথম কথাটা, A মানে ফায়ার ইঞ্জিন আর B মানে হলো অ্যাম্বুলেন্স। যেহেতু তোমরা যে কোনো লেটার লিখতে পারো, তুমি লিখবে let F be the availability of fire engine and আর অ্যাম্বুলেন্স কি A be the availability of ambulance, এরকমও বলতে পারো। F for fire engine, A for ambulance, A B বলতে হবে নেসেসারি না। তো এভাবে করে আমরা ইভেন্টের ডিক্লারেশনটা দিয়ে দিব। ইভেন্টের নাম ফায়ার ইঞ্জিন পাবো, এখানে তোমাকে ফায়ার ইঞ্জিন মানে A না, ফায়ার ইঞ্জিন অ্যাভেলেবল থাকবে সেটা হচ্ছে A, আর অ্যাম্বুলেন্স অ্যাভেলেবল পাবে, এই যে আর অ্যাভেলেবল দেখেছো এটা কিন্তু লিখতে হবে, আর অ্যাম্বুলেন্স অ্যাভেলেবল পাবে সেটার জন্য প্রবাবিলিটি হলো B। So তোমরা লিখতে পারো let F be the probability of availability of fire engine and A be the event of getting ambulance on time বা on emergency, সেরকম ভাবে বলবে। ইভেন্ট ডিক্লারেশন হয়ে গেল। এরপরে ওরা সরাসরি ফর্মুলা লিখেছে, আমরা এটা লিখবো না। আমি যখন A কে এখানে A বলা হয়েছে আর আমি F বলেছি, তুমি F লিখো বা A লিখো, যাই লিখো না কেন তোমাকে বুঝে লিখতে হবে। এখানে A ফায়ার ইঞ্জিন বলেছে, তাহলে প্রবাবিলিটি অফ A, প্রবাবিলিটি অফ A সমান কত দেয়া আছে কোশ্চেনে? 0.98। তাহলে তুমি কিন্তু যখন ইভেন্ট গুলোর নাম ডিক্লেয়ার করলে কোশ্চেন অনুযায়ী সেই প্রবাবিলিটিটাও লিখে দিবে। এরপরে প্রবাবিলিটি অফ B, এটা দেয়া আছে 0.92, লিখে দিবে। ঠিক আছে, এখন আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, এটা হলো 0.92। এখন আমরা বোঝার চেষ্টা করব যে কেন এখানে ইন্টারসেকশন ক্যালকুলেট করা হয়েছে। আমাদের কোশ্চেনটা কি ছিল? আমাদের যে কোশ্চেনটা আছে সেটা হলো ফাইন্ড দ্য প্রবাবিলিটি, প্রবাবিলিটি বের করো দ্যাট বোথ মানে কি উভয়। এটাকে যদি আমরা অন্যভাবে বলি, আমরা কিন্তু ইন্টারসেকশন মানে কি জানি? ইন্টারসেকশন কি এন্ড না অর? তো বোথ কথাটার মানে হলো ফায়ার ইঞ্জিন অ্যান্ড অ্যাম্বুলেন্স। বোথ কথাটার মানে কি? ফায়ার ইঞ্জিন অ্যান্ড অ্যাম্বুলেন্স। আর যে কোনো একটা মানে হলো ফায়ার ইঞ্জিন অর অ্যাম্বুলেন্স। ঠিক আছে, তাহলে বোথ যেহেতু বলেছে, বোথ মানে হলো ফায়ার ইঞ্জিন অ্যান্ড অ্যাম্বুলেন্স, তাহলে লিখবো প্রবাবিলিটি অফ বোথ আর অ্যাভেলেবল, দ্যাট মিন্স প্রবাবিলিটি অফ ফায়ার ইঞ্জিন অ্যান্ড অ্যাম্বুলেন্স আর অ্যাভেলেবল। এই অ্যান্ড কথাটার জন্যই ইন্টারসেকশন বের করা হয়েছে, বুঝে গেছে? অ্যান্ড কথাটার জন্য কি, বোথের জন্য কি ইন্টারসেকশন ক্যালকুলেট করেছে। এখন ইন্টারসেকশনের একটু আগে আমরা দেখেছি ইন্টারসেকশনের ফর্মুলা কিন্তু কন্ডিশনালও হয়, আবার ইন্ডিপেন্ডেন্ট হলে কন্ডিশন থাকে না। আমরা এখানে কেন কন্ডিশন ইউজ করি নাই কেউ বলতে পারবে? যেহেতু ম্যাডাম নির্দিষ্ট করে বলে দিছি ফায়ার ইঞ্জিন থাকবে 0.98 আর অ্যাম্বুলেন্স থাকবে 0.92, আলাদা আলাদা বলে না যে এটার উপরে নির্ভরশীল। এবং কোশ্চেনে আরো ক্লিয়ার করে বলেছে অ্যাজাম্পশন করো, অ্যাজিউমিং দে অপারেট ইন্ডিপেন্ডেন্টলি। তুমি ধরে নাও যে তারা ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করছে, কেউ কারো উপর নির্ভর করছে না। অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের মতো আসবে, ফায়ার ইঞ্জিন ফায়ার ইঞ্জিনের মতো আসবে। তো কেউ এটা আসলে ওইটা আসার সম্ভাবনা, তো এরকম কোনো কন্ডিশন নেই। সেই জন্য আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ফর্মুলা ইউজ করলাম, ইট ইজ ওভার। এখন এখানে তো একটা কোশ্চেন করেছে ওরা, আমি যদি তোমাকে কোশ্চেন একটু বাড়িয়ে দেই, আরো দুই একটা কোশ্চেন বাড়িয়ে দেই,
এই ঘটনা মানে এই এক্সপেরিমেন্টের মধ্য থেকে তাহলে তুমি কিভাবে ক্যালকুলেট করবে? এখানে আমি আরেকটা কোশ্চেন চুজ করেছি, একই ব্যাপার, কিন্তু আমি এখানে ভিন্ন প্রবাবিলিটি দেওয়া আছে, কিন্তু তোমাদের যে অঙ্কটা আমি করেছি সেখানে যদি আমি এই কোশ্চেনটা অ্যাড করি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট নাইদার ইজ অ্যাভেলেবল, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ ফায়ার ইঞ্জিন ইজ অ্যাভেলেবল, যে কোনো একটা, তাহলে আমি এভাবে তোমাদেরকে যদি বলবো কোশ্চেনটা এখানে লিখে নাও। এখানে ধরো একটা কোশ্চেন আছে, একটা কোশ্চেন হলো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, এখানে তোমাদের যে কোশ্চেনটা আছে এই যে তোমাকে ফাইন্ড বলা হয়েছে, ফাইন্ড দিয়ে দ্য প্রবাবিলিটি দ্যাট, এখানে আমি বলবো যে 1 নাম্বার লেখো। 1 নাম্বার দিয়ে তুমি লিখলে বোথ দ্য অ্যাম্বুলেন্স এন্ড দ্য ফায়ার ইঞ্জিন উইল বি অ্যাভেলেবল, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 কোশ্চেন আমি তোমাদের জন্য এখানে অ্যাড করছি, সেখানে আমি বললাম এনি ওয়ান ইজ অ্যাভেলেবল, যে কোনো একটা, এনি ওয়ান ইজ অ্যাভেলেবল। তাহলে তোমরা কি বলবে বলো তো, এনি ওয়ান ইজ অ্যাভেলেবল এই কথাটা দিয়ে কি বুঝো? অর আসবে ম্যাম, অর ইউনিয়ন। ভেরি গুড, এনি ওয়ান মানে অর আসবে, আর অর মানে ইউনিয়ন, তাই না? জি ম্যাম। তাহলে এখানে তোমরা সাইডে একটু সাইড নোট এভাবে করে লিখে রাখো, আমার জন্য লিখে। এখানে দেখো তুমি যখন বোথ লিখবে, বোথ মানে দিস, আমি এ এন্ড বি বলি ইভেন্ট হিসেবে যখন বলছি, এ এন্ড বি, এটা হলো বোথ। আচ্ছা, যদি আমি বলি এনিওয়ান, তার মানে আমি কি লিখলাম, এ অর বি। তার মানে যখন এনিওয়ান বলবো এ অর বি মানে কি, তাদের ইউনিয়ন, আর এ এন্ড বি মানে হলো তাদের ইন্টারসেকশন, ঠিক আছে? জি ম্যাম। এখন আমি যদি তোমাদেরকে বলি নিদার, NEIDHER, নিদার, এই কথাটার মানে হলো নট এ, এও আসবে না, অর আমি লিখলাম তোমাদের বোঝার জন্য নট বি। আমি নট লিখেছি এই কারণে আমি আসলে কমপ্লিমেন্ট লিখতে পারছিলাম না। এ যদি তুমি ধরো ফায়ার ইঞ্জিন পাও, তা সেই ইভেন্টটাকে যদি এ বলো, ফায়ার ইঞ্জিন পাচ্ছ, এটা যদি ইভেন্ট এ হয়, ফায়ার ইঞ্জিন পাচ্ছ না, এই ইভেন্টটার নাম হলো এ কমপ্লিমেন্ট। পাচ্ছ এই ইভেন্টটার নাম হলো এ, আর ফায়ার ইঞ্জিন পাচ্ছ না, এই ইভেন্টের নাম কি, এ কমপ্লিমেন্ট। তাহলে আমি নট এ দিয়ে কিন্তু এ কমপ্লিমেন্ট বোঝানোর চেষ্টা করেছি। আর ফায়ার ইঞ্জিন পাচ্ছ, সরি অ্যাম্বুলেন্স পাচ্ছ, সেটা হলো বি, অ্যাম্বুলেন্স পাচ্ছ না হচ্ছে বি কমপ্লিমেন্ট। এখন তোমরা আমাকে বলো যে এ যদি দেয়া থাকে, প্রবাবিলিটি অফ এ দেয়া আছে কিনা, আছে ম্যাম, সেটা কত ছিল, 0.98। 0.98। তাহলে জি। প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট সমান কত হবে, কুইকলি বলে ফেলো। 1 - 0.98। ভেরি গুড, 1 - 0। এই তো নট এ দিয়ে আমি যেটা বুঝিয়েছি সেটা মানে হলো প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, তার মানে 0.02, মানে 1 - 0.98। আর প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট মানে হলো 1 - 0.92। 92। তাহলে তুমি তো দুটোর প্রবাবিলিটি জানলে, মাঝখানে অর মানে হলো ইউনিয়ন, আর যেহেতু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে, সো ইউনিয়নের জন্য এটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট এবং মিউচুয়ালি এক্সক্লুসিভ, এটা ইন্ডিপেন্ডেন্ট ও মিউচুয়ালি এক্সক্লুসিভ, কাজে আমরা যখন ইউনিয়ন করব তখন কিন্তু আমরা প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি করব, আর যখন ইন্টারসেকশন করব তখন প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি করব। আর নিদার যেটা, সেটা হলো প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট অর প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট, তার মানে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট, যেহেতু ইউনিয়নের জন্য, ঠিক আছে? তো এই দুটো কোশ্চেন তোমরা অ্যাড করবে, যে এনি ওয়ান যদি হয়, এখানে তোমরা 1 নাম্বার দিলে বোথ দ্য অ্যাম্বুলেন্স এন্ড দ্য, আমি আবারও এখানে বলছি এই জায়গাটায়,
এখানে যেখানে বোথ লেখা আছে এখানে আমি ধরো একটা কোশ্চেন দিয়ে দিলাম, এটা হলো 1 নাম্বার কোশ্চেন লিখলে বোথের ক্ষেত্রে। তারপরে কোশ্চেন নাম্বার 2, সেখানে আমি বললাম anyone is available when needed। এটা হলো 2 নাম্বার কোশ্চেন, সেটার প্রবাবিলিটি কত। আর 3 নাম্বার কোশ্চেন হলো ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ NEIDH neither is n। তো এই দুটো কোশ্চেন তোমরা সলভ করবে, ঠিক আছে? লিখে নিয়েছো? লিখছি ma'am। এখন আমরা চলে যাচ্ছি, পরে আমি তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক লিখেছি, যেমন এখন যে এক্সপ্লেনেশনটা দিলাম সেটা একটা হোমওয়ার্ক রেখেছি 2.89। তারপর এক্সাম্পল 2.40। এক্সাম্পল মানে এই অঙ্কটা করা আছে কিন্তু তোমরা একটু ক্যালকুলেশনটা করবে, করে দেখাবে। আর যেটা এখানে আছে এটা এক্সারসাইজের একটা প্রবলেম, আমি ডিসকাস করে দিয়েছি, এটা তোমরা করতে পারবে। এরপরে আরো একটা প্রবলেম দিয়েছি 2.81, এটাও কিন্তু একটা কন্ডিশনাল প্রবলেমই। তো এই কন্ডিশনাল প্রবলেমটা পড়ে তোমরা এটা ট্রাই করবে। এইটুকু হচ্ছে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি পর্যন্ত যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে আমি ছোট করে আরেকটা টেক্সট দিতে চাই এখানে, দিয়ে লেকচারটা শেষ করতে চাই। সেটা হলো কখনো কখনো আমরা দেখব যে কন্ডিশনাল প্রবাবিলিটি অনেকগুলো কন্ডিশন এক জায়গায় হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কিভাবে টোটাল প্রবাবিলিটি দেখতে পাচ্ছ ভেন ডায়াগ্রামে একটা স্যাম্পল স্পেস আছে, সেই স্যাম্পল স্পেসটা কয়টা পার্টিশন আছে? স্যাম্পল স্পেস মানে ভ্যান ডায়াগ্রামের ক্ষেত্রে স্যাম্পল স্পেস মানে স্কয়ার শেপ দিয়ে যেটা থাকে এটাকে স্যাম্পল স্পেস বলে। এই স্যাম্পল স্পেসটাকে ভাগ করা হয়েছে B1 B2 B2 B4 B5 এন্ড ডট 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 অন, অনেকগুলো ভাগ হতে পারে, এরকম ভাগ করেছে। এর মধ্যে এই স্যাম্পল স্পেসের মধ্যে এগুলোও কিন্তু এক একটা ইভেন্ট। ধরো কে সংখ্যক, আমি এখানে বি কে লিখলাম, ধরো কে সংখ্যক ইভেন্টে ভাগ করা হয়েছে 1 2 3 4 5 আপ টু কে। কে এর মান যে কোনো হতে পারে 30 40 50 অথবা 10টা অথবা 5টা। তো এই সংখ্যক ইভেন্টে ভাগ করা হয়েছে, আর এ হলো একটা কমন ইভেন্ট, এ কিন্তু একটা কমন ইভেন্ট। এখন তোমাদেরকে যদি বলা হয় ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ এ আসার প্রবাবিলিটি কত, এখানে কিন্তু তোমরা একটু সরাসরি বলতে পারবে না। কেন বলতে পারবে না? এখানে তুমি দেখো যখন তুমি এ আসার প্রবাবিলিটি বের করতে যাবে তখন দেখবে যে তার কিছুটা অংশ B3 এর ভিতরে আছে, তার মানে এ আসার প্রবাবিলিটি এই জায়গাটাতে কিন্তু B3 এর উপর ডিপেন্ড করছে, এই অংশটা। তার মানে এই অংশটা হলো এ আর B3 এর ইন্টারসেকশন, এ আর B3 এর ইন্টারসেকশন। এই অংশটা হলো এ আর B1 এর ইন্টারসেকশন, ঠিক আছে? এই অংশটা হলো এ এবং B4 এর ইন্টারসেকশন, এই অংশটা হলো এ এবং BK এর ইন্টারসেকশন, এই অংশটা হলো এ এবং B5 এর ইন্টারসেকশন। তার মানে আমি যদি এরকম বলি সবগুলোকে B1 B2 সব ইন্টারসেকশনকে এক কথায় বলি, সব ইন্টারসেকশন গুলোকে কার সাথে? এ এর সাথে, তাহলে আমি বললাম এ ইন্টারসেকশন BI। এখানে BI দিয়ে কিন্তু আমি বোঝাচ্ছি এ B1 B2 B3 B4 B5 B6 আপ টু BK, ঠিক আছে? এই যে দেখো এখানে লেখা আছে সামেশন অফ I ইকুয়াল টু 1 টু K। তো তুমি যদি এর প্রবাবিলিটি তোমাকে বের করতে হয় তাহলে কিন্তু তোমাকে এই ছোট ছোট ভাগগুলো সবগুলোর প্রবাবিলিটি বের করতে হবে। আর সবগুলো কিভাবে পাবে? যে কোনো একটা নিতে গেলেই দেখবে যে আরেকটার থেকে ইন্টারসেকশনের মাধ্যমে পেতে হবে, কারণ এটার কমন অংশ, তো ইন্টারসেকশনের মাধ্যমে পেতে হবে।
কাজে এর প্রবাবিলিটি যখন তুমি বের করবে তখন ইন্টারসেকশন গুলো নিয়ে এই ছোট ছোট ইন্টারসেকশন গুলো নিবে। এই ইন্টারসেকশন মানে এ আর বি থ্রি ইন্টারসেকশন, এই ছোট ইন্টারসেকশনটা হলো B5 এবং A এর ইন্টারসেকশন, এই ছোট ইন্টারসেকশন হলো B4 এবং A এর ইন্টারসেকশন, আর এই সবচেয়ে বড়টা হলো A এবং B কে ইন্টারসেকশন। এই সবগুলো ইন্টারসেকশনকে নিয়ে যদি তুমি যোগ করো, সামেশন করো, তাহলে কিন্তু তুমি এর প্রবাবিলিটি পেয়ে যাবে। আর ইন্টারসেকশনের ফর্মুলা থেকে আমরা জানি ইন্টারসেকশন কিভাবে বের করতে হয়। যদি কন্ডিশনাল হয় সেক্ষেত্রে যেমন এর প্রবাবিলিটি তুমি বের করতে চাও তাহলে তুমি লিখবে প্রবাবিলিটি অফ A given B3, এখানে লিখবে প্রবাবিলিটি অফ A given B1, এখানে লিখবে প্রবাবিলিটি অফ A given B5। তো যখন তুমি A given B1, A given B2, A given B3, A given B4, A given B5 সবগুলোকে এক কথায় আমি বলবো প্রবাবিলিটি অফ A given BI। এই কারণেই এখানে এই ফর্মুলাটা দেয়া হয়েছে। এটা হলো আমাদের বোঝার ব্যাপার যে টোটাল প্রবাবিলিটিও যখন আমরা বের করব, যদি ইন্টারসেকশন গুলো পেয়ে থাকি তাহলে এভাবে বের করব, আর যদি গিভেনটা জানা থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। সো রিমেম্বার দিস ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। এখন এই ফর্মুলাটাকে মাথায় রেখে আমরা একটা অঙ্ক এখান থেকে দেখব, তাহলে আমাদের এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো বলা হয়েছে ইন এ সার্টেন অ্যাসেম্বলি প্ল্যান্ট, ইন এ সার্টেন অ্যাসেম্বলি প্ল্যান্ট, এটা হচ্ছে যে কোনো একটা তোমরা যে বিভিন্ন ধরনের প্রজেক্ট করো সেরকমই একটা প্রজেক্ট। তিনটা মেশিন ওয়ার্ক করছে, মেশিনগুলোর নাম হলো B1, B2, B3, এই তিনটা মেশিন কাজ করে। ধরো গার্মেন্টস এর তিনটা মেশিন, বড় বড় ধরনের অনেক ধরনের মেশিন আছে, ঔষধ কোম্পানিতে আছে। তো সেরকম একটা প্ল্যান্ট, এখন যেমন একটা করোনা নিয়ে কাজ হচ্ছে, সেই জায়গায় ধরো তিনটা মেশিন ওয়ার্ক করছে। তো আগে থেকেই তো আমাদের বিভিন্ন ধরনের রিসার্চের কাজে, যেমন উহানে বা ওয়ার্ল্ডের অনেক জায়গায় কিন্তু যে বায়ো কি বলে এটাকে, বায়োলজিক্যাল বিভিন্ন ধরনের উইপন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে কাজ করা হয়। সেরকম জায়গায় যদি তুমি দেখো যে এই মেশিন তিনটা কিভাবে কাজ করে, 30%, 45% and 25% প্রোডাক্ট প্রডিউস করে। তার মানে B1 মেশিনটা হচ্ছে 30% প্রোডাক্ট প্রডিউস করে, B2 হচ্ছে 45% আর B3 হচ্ছে 25% প্রোডাক্ট প্রডিউস করে। ঠিক আছে, এখন তোমাকে বলা হলো অতীতের অভিজ্ঞতা, ফার্স্ট এক্সপেরিয়েন্স থেকে দেখা গেল প্রথম মেশিন 2% প্রোডাক্ট হচ্ছে কি ধরনের প্রোডাক্ট দেয়, ডিফেক্টিভ। ফার্স্ট যে মেশিনটা আছে সেটা 2% ডিফেক্টিভ দেয়, সেকেন্ড যে মেশিনটা আছে যে 55% অফ দ্য টোটাল প্রোডাক্ট তৈরি করে সে 3% ডিফেক্টিভ প্রোডাক্ট দেয়, এন্ড ফাইনালি যে B3 মেশিন আছে সেটাও 2% দেয়। তার মানে প্রথম মেশিনটা ডিফেক্টিভ প্রোডাক্ট দেয় 2%, সেকেন্ডটা হচ্ছে 3% এন্ড ফাইনালি থার্ডটাও 2%। তোমাকে বলা হলো যে ধরো তুমি ফিনিশড হয়েছে, একটা প্রোডাক্ট তৈরি হলো, এই তিনটা মেশিন থেকে একটা লট বের হয়েছে, তুমি ওই লট থেকে কি করতে চাও, একটা আইটেম র্যান্ডমলি সিলেক্ট করবে। তুমি চিন্তা করবে না এটা কোন মেশিন থেকে আসলো, এটা কোন মেশিন থেকে আসলো, এরকম চিন্তা না করে র্যান্ডমলি একটা প্রোডাক্ট সিলেক্ট করলে। এখানে কোশ্চেন হলো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ ডিফেক্টিভ। কোশ্চেনটা হলো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, তুমি র্যান্ডমলি একটা প্রোডাক্ট নিয়েছো, সেটা মেশিন B1 থেকে আসলো না B2 থেকে আসলো না B3 থেকে আসলো, তুমি জানো না, তাহলে তোমাকে বললো এটা ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি কত। এটা হলো আমি 1 নাম্বার কোশ্চেন বলছি। এই সাথে আমি 2 নম্বরে আরো একটা কোশ্চেন জুড়ে দিতে চাই, সেটা হলো যে তুমি প্রোডাক্টটা পেয়েছো, সেই প্রোডাক্টটা ধরো ডিফেক্টিভ পেলে, what is the probability that the defective product is made by machine B3? ধরো তুমি প্রোডাক্টটা ডিফেক্টিভ পেলে, এখন সেটা B3 মেশিন থেকে আসার সম্ভাবনা কতটুকু। তাহলে আমরা প্রথমে কি করব, ইভেন্ট ডিক্লারেশনে যাব। প্রথমে হচ্ছে ডিফেক্টিভ, আমরা ক্যালকুলেট করতে চাই দ্য প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ প্রোডাক্ট। তাহলে আমরা বললাম ডিফেক্টিভ প্রোডাক্টকে ইন্ডিকেট করলাম A দিয়ে।
এখন ওরা এখানে যে ঝামেলাটা করেছে, ওরা কিন্তু এখানে B1 দিয়ে মেশিন বুঝিয়েছে, আবার B1 দিয়ে প্রোডাক্টও বুঝিয়েছে। তোমরা এখানে দেখতে পারো যে যে ল্যাঙ্গুয়েজটা লেখা আছে সেই ল্যাঙ্গুয়েজে দেখতে পারো যে প্রোডাক্টটাকে ওরা B1 লিখেছে, সরি মেশিনটাকে B1 ডিক্লেয়ার করেছে, মেশিনটাকে B2 ডিক্লেয়ার করেছে, মেশিনটাকে B3 ডিক্লেয়ার করেছে, কিন্তু তারা যে প্রোডাক্ট তৈরি করবে সেই প্রোডাক্টকেও B1 বলেছে। আমি বলবো যে এই জায়গায় তোমরা কনফিউজিং না থেকে এটাকে B1 এর জায়গায় তুমি E1 লিখো। আমরা P1 লিখলাম না বিকজ P হ্যাজ ইটস ওন মিনিং ইন প্রবাবিলিটি, সেজন্য P ইউজ করলাম না, না হলে প্রোডাক্টের জন্য P ইউজ করতাম। তো আমি যে কোনো লিখতে পারি, A B C D যে কোনো লিখতে পারি, আমি দিলাম E1। let E1 be the product made by machine B1, তার মানে B1 মেশিন যে প্রোডাক্ট তৈরি করে সেটাকে আমি E1 বললাম, আর B2 মেশিন যে প্রোডাক্ট তৈরি করে আমি সেটার নাম কি দিলাম, E2, and B3 মেশিন যে প্রোডাক্ট তৈরি করে আমি তার নাম দিলাম E3। তাহলে এখন B1 B2 B3 হলো তিনটা মেশিন, আর E1 E2 E3 হলো সেই মেশিন দ্বারা তৈরি যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো, and it is respectively because E1 corresponding to B1, E2 corresponds B2 and E3 B3। তো এই হলো আমার ইভেন্ট ডিক্লারেশন হয়ে গেল। এখন আমার যে প্রবাবিলিটিটা আছে, আমি একটু আগে যে ফর্মুলা দেখেছি প্রবাবিলিটি অফ এ, এই ফর্মুলাতে গিয়ে আমি দেখেছিলাম সামেশন হবে, সামেশন মানে যোগ, সেক্ষেত্রে প্রবাবিলিটি অফ কার কার ডিফেক্টিভের সাথে ইন্টারসেকশন হচ্ছে, কার ইন্টারসেকশন, B1 মেশিন থেকে আসলো না B2 থেকে আসলো না B3 থেকে আসলো, তাহলে আমি এখানে লিখলাম প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন BI। আর ইন্টারসেকশনের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে এটা হলো সামেশন অফ প্রবাবিলিটি অফ গিভেন যেটা থাকবে। প্রথমত আমি এর প্রবাবিলিটি বের করতে চাই কার সাপেক্ষে, গিভেন BI, তার মানে হয় B1 এর সাপেক্ষে কতটুকু আসলো, B2 এর সাপেক্ষে কতটুকু আসলো, B3 এর সাপেক্ষে কতটুকু আসলো, আমাকে ইনটু করতে হবে কিন্তু যেটা গিভেন সেটা দিয়ে। এটা হলো ইন্টারসেকশনের কে যদি তুমি কন্ডিশনালে লিখতে চাও তাহলে কন্ডিশনালটা লিখবে, সাথে তোমাকে প্রবাবিলিটি অফ যেটা গিভেন আছে সেটা দিয়ে ইনটু করতে হবে। এই আমি ফর্মুলাটা লিখে ফেললাম, প্রবাবিলিটি অফ এ সমান একেবারে একটু আগে যে ফর্মুলাটা দেখেছি তার সাথে মিল রেখে লিখেছি, এটা বোঝা গিয়েছে? আচ্ছা, তোমরা i এর ভ্যালুগুলো বসাও, i এর ভ্যালুগুলো 1 2 3 বসাও, বসিয়ে যোগ, মানে প্রথমে কি হবে, প্রবাবিলিটি অফ a given b1 প্লাস b1, এই যে দেখো প্রবাবিলিটি অফ a given প্রবাবিলিটি অফ b1, তারপরে প্লাস দিবে যেহেতু সামেশন, আবার প্রবাবিলিটি অফ b2 ইনটু প্রবাবিলিটি অফ a given b, তারপরে প্লাস সাইন দিবে প্রবাবিলিটি অফ b3 ইনটু প্রবাবিলিটি অফ a given b3, সামেশনের জন্য মাঝে প্লাস সাইন হলো, এভাবে করে প্রবাবিলিটি লিখে ফেললাম। এই ভ্যালুগুলো একটু মিউট করো, এই ভ্যালুগুলো যদি আমরা গোপাল একটু মিউট করো। এই ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা অ্যানসারটা পেয়ে যাব। তো এই ভ্যালুগুলো আমরা এখন দেখে নিই আমাদের কি কি মেসেজ ছিল, কি কি ইনফরমেশন আমাদের কোশ্চেনে ছিল। প্রথমত হচ্ছে আমাকে বলেছে B1 মেশিন যে প্রোডাক্ট তৈরি করে সেই প্রোডাক্টের নাম কিন্তু আমি দিয়েছিলাম E1, তাহলে তোমরা যদি B1 রাখতে চাও B1, আর যদি আমি E1 যেভাবে দিয়েছি সেটা হলো প্রবাবিলিটি অফ E1। কতটুকু তৈরি করে, 30% তৈরি করে। 30% কে পার্সেন্ট কে প্রবাবিলিটিতে লিখলে কত হবে, 0.3। E1 মানে হলো B1 মেশিন যে প্রোডাক্ট তৈরি করে তার প্রবাবিলিটি হলো 0.3। 30% কে যদি আমরা প্রবাবিলিটিতে লিখি, পার্সেন্টেজ হলো আউট অফ 100, তার মানে 30/100, সেটা হলো 0.3। প্রবাবিলিটি অফ E2, তার মানে B2 মেশিন যে প্রোডাক্ট তৈরি করেছে সেই প্রোডাক্ট আসার সম্ভাবনা, কতটুকু প্রোডাক্ট তৈরি করেছে সেটা হচ্ছে 45%, তার মানে 0.45। আর B3 বলতে পারে, যদি তোমরা কোশ্চেনের সাথে মিলিয়ে B3 বলতে চাও তাহলে B3 অথবা প্রবাবিলিটি অফ E3। এটা আসলো কত পার্সেন্ট, 25%।
এটা হলো 25%, তার মানে 0.25। সো একটা হলো 0.30, একটা 0.45, একটা 0.25। টোটাল প্রবাবিলিটি সমান কত বলো তো? probability of A E1 plus probability of E2 plus probability of E3 এই তিনটা তিনটার যোগফল। প্রবাবিলিটি মানে হলো 1। আচ্ছা, এটা গেল আমাদের কোশ্চেনে দেয়া আছে। আর আমাদের কোশ্চেনে কি দেয়া আছে? কোশ্চেনে দেয়া আছে যে তোমার প্রোডাক্টটা ডিফেক্টিভ হবে কোন মেশিন দ্বারা? B1 মেশিন দ্বারা। এটার সম্ভাবনা কতটুকু? 2%। 2%। 2% মানে কিন্তু 0.02। আবার তোমার প্রোডাক্টটা ডিফেক্টিভ, এ দিয়ে কিন্তু আমরা ডিফেক্টিভ বোঝাচ্ছি কোন মেশিন থেকে? B2 মেশিন থেকে। সো A given B2, এটা আসার সম্ভাবনা কতটুকু? 0.03, 3%। এরপরে হলো প্রবাবিলিটি অফ A given B3, মানে থার্ড মেশিন থেকে ডিফেক্টিভ প্রোডাক্টটা আসার সম্ভাবনা হলো 0.02। এই হলো ডিফেক্টিভের। এখন কিন্তু আমাদের হাতে সবগুলো মান আছে। এখানে দেখো B1 এর প্রবাবিলিটি, B1 মানে আমি যাকে E1 বলেছি সেটা আমি ক্যালকুলেট করেছি। A given B1 এ যে এখানে ক্যালকুলেট করেছি A given B1 0.30, এই যে দেখতে পেয়েছো 0.3 আর 0.02 গুণ করে দিয়েছি। B1 এর হলো 0.30 আর A given B1 হলো 0.2। আবার B2 আর A given B2, A given B2 বের করা আছে 0.03 এটা। আর B2 এর প্রবাবিলিটি, B2 মানে E2 এর প্রবাবিলিটি বের করা আছে 0.45। এরপরে B3 প্রবাবিলিটি আছে 0.25, A given B3 আছে 0.02। এই সব প্রবাবিলিটি গুলো গুণ করে যোগ করবে। এই যে গুণ করেছো, গুণের রেজাল্টটা এখানে পেয়ে গিয়েছো। এরপর এখানে অ্যাড করে দিলেই এর প্রবাবিলিটিটা তোমরা পেয়ে যাবে। পেয়ে গেলে এর প্রবাবিলিটি। এটা হলো যে কোশ্চেনটা, ফার্স্ট যে কোশ্চেনটা আমি দিয়েছিলাম, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ ডিফেক্টিভ, তার আনসার হলো এই যে এ মানে তো ডিফেক্টিভ প্রবাবিলিটি। সো দিস ইজ দ্য প্রবাবিলিটি, দিস ইজ দ্য probability, this is মানে this is the probability that the given product বা obtained product or the receiving product is defective, যে প্রোডাক্টটা তুমি রিসিভ করেছো সেটা হলো ডিফেক্টিভ। এখন এই কোশ্চেনের সাথে আমি একটা বাড়তি কোশ্চেন অ্যাড করেছিলাম। সেই কোশ্চেনে আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি বলা হয় এই যে ডিফেক্টিভ প্রোডাক্টটা পেলে, এই ডিফেক্টিভ প্রোডাক্টটা তুমি পেয়েছো মেশিন 3 থেকে, তাহলে তুমি কি করবে? সেই ক্ষেত্রে কিন্তু এই যে দেখো আমরা এই ফর্মুলাটা ফলো করব। প্রোডাক্টটা ডিফেক্টিভ এটা দেয়া আছে, এখানে কিন্তু উল্টাটা প্রোডাক্টটা হচ্ছে ডিফেক্টিভ এটা দেয়া আছে। আর B3 মেশিন থেকে আসার সম্ভাবনা কি? তো এখানে যেভাবে ফর্মুলাটা লেখা আছে এটা দেখে তোমাদের কাছে একটু ঝামেলার মনে হতে পারে। আমি এখানে তোমাদেরকে ফর্মুলাটা লিখে দিচ্ছি যেভাবে আমরা শিখেছি। এখানে ধরো তোমাকে বলা আছে probability of B3 given A, আমি এটাই লিখছি probability of B3 given A। এটা ইকুয়াল টু তুমি লিখবে, উপরে আসবে probability of B3 intersection A, B3 intersection A, আর নিচে নিচে কার প্রবাবিলিটি হয়? যেটা গিভেন থাকে তার প্রবাবিলিটি হয় নিচে। এখন তুমি B3 intersection A এটাকে কি বলবে? probability of B3 intersection A, সরি এখানে A হবে, নিচে A হবে, এটা probability of B3 intersection A, এটাকে তোমরা কি বলবে? তুমি কি B3 এর প্রবাবিলিটি বের করতে যাচ্ছ না B3 given? B3 আমরা বলেছি যে ডিফেক্টিভ যে প্রোডাক্ট আছে সেটা মেশিন B3 থেকে আসবে, তার মানে মেশিন B3 টা গিভেন। সো ডিফেক্টিভ প্রোডাক্টটা পাওয়ার সম্ভাবনা কত? B3 মেশিন থেকে। তখন কিন্তু আমরা এভাবে B3 মেশিনটাকে গিভেন দিয়ে দিব। সো যেটা গিভেন থাকবে ইন্টারসেকশনের ক্ষেত্রে কিন্তু সেটাই ইনটু আকারে থাকবে। তাহলে ইন্টারসেকশনের ক্ষেত্রে আমরা probability of B3 into probability of A given B3 লিখলাম, আর নিচে হলো probability of A।
এখন আমি যে অঙ্কের মেসেজটা দিয়েছি সেখানে কিন্তু B3 আসার প্রবাবিলিটি কত, A given B3 আসার প্রবাবিলিটি কত, আর প্রবাবিলিটি অফ A আসার সম্ভাবনা কত সবকিছুই মেনশন করা আছে। প্রবাবিলিটি অফ A টা আমরা ক্যালকুলেট করে বের করে নিয়েছি। এখানে দেখো আগের অঙ্কেরই কন্টিনিউশন হলো ওইটা, এখানে আমরা ক্যালকুলেট করে বের করে নিয়েছি 0.0245। তোমরা যদি এখানে আসো এই প্রবলেমে যদি আসো, এই যে দেখো নিচে লেখা আছে 0.0245, তার মানে এর প্রবাবিলিটি ওরা আবার এখানে আমরা যেভাবে ওখানে ডিটেইলসে করেছি এখানে আবার ডিটেইলসে করেছে, আমরা যেহেতু অলরেডি করেছি সো আমরা এখানে আর করব না, এখানে শুধু প্রবাবিলিটি অফ এ লিখবো যেমনটা আমি লিখেছি ফর্মুলাকে ইউজ করে। আর উপরে 0.005 এটা আমরা কিভাবে পেলাম, সেটা হচ্ছে B3 এর প্রবাবিলিটি, আর B3 এর প্রবাবিলিটি কত 0.25, আর A given B3 তার প্রবাবিলিটি কত, ডিফেক্টিভ হবে থার্ড থেকে 0.02, এই দুটোকে গুণ করে আমরা 0.005 পেয়েছি। এই ভ্যালুগুলো আমরা বসিয়ে দিব, এই দুটো ভ্যালু আগেই তোমাদের কাছে আছে, সেই ভ্যালু দুটো বসিয়ে গুণ করলে তোমরা এই ভ্যালুটা পাবে। সো এই ক্যালকুলেশনটা কঠিন হবে না যদি আমরা এটা বুঝে থাকি, যে ফর্মুলাটা আমি লিখে দিয়েছি সেটা যদি বুঝে থাকি, সেটার আমি এক্সপ্লেনেশন দিয়েছি, তাহলে কোনো ধরনের প্রবলেম হবে না। এই আজকে কন্ডিশনাল প্রবাবিলিটি পর্যন্তই থাকো, কারণ তোমরা অনেকগুলো টেক্সট আছে। আর আমি এখানে যে যে অঙ্কগুলো দিয়েছি আমি আজকে তোমাদের পাঠিয়ে দিব, কতদিন পাঠাতে পারি না, আমার লেকচারটা রেডি হয় নাই। আমি এখানে একই জায়গায় এখনো আমি খুব ভালোভাবে এটাকে মানে ইয়ে করতে পারি না, আমি লেকচার 3টা আলাদা করে দিব, তোমরা দেখতে পাচ্ছ এই লেকচারটা লেকচার 1 নামে আছে, আসলে এটাকে আমি আলাদা আলাদা করে যেখানে যতটুকু পড়েছি সেই অনুযায়ী 3টা লেকচারকে আপলোড করে দিব। আর আমরা আরো দুটো ক্লাস অ্যাটলিস্ট দুটো ক্লাস নেব। তো যেহেতু তোমাদের পরীক্ষার কি রুটিন পেয়েছো, না ম্যাডাম। কোনো সিদ্ধান্ত জানো কবে থেকে তোমাদের পরীক্ষা হবে? না ম্যাডাম, 22 তারিখ। সিভিলের কিন্তু আমরা রুটিন পেয়েছি 23 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে সিভিলের, তো আমরা আমাদের ম্যাম 22 তারিখ থেকে বলছে। ম্যাম পরীক্ষাটা কিভাবে হতে পারে? পরীক্ষাটা সিভিল একটা দিক নির্দেশনা দিয়েছে, কিন্তু তোমাদের চেয়ারম্যান স্যার নাকি বলেছেন যে 16 তারিখে ওনারা মিটিং এ বসবেন, তো তারপরে আমরা হয়তো তোমাদেরটা দিক নির্দেশনা। আর সিভিল যেভাবে দিয়েছে সেটা হচ্ছে তারা 15 মার্কসের এমসিকিউ কোশ্চেন করতে বলেছে, সেই 15 মার্কসের পরীক্ষা প্রথম 30 মিনিটসে হবে। প্রথম 30 মিনিটসে 15 মার্কসের যে এমসিকিউ টাইপ মানে শর্ট টাইপ, ধরো একটা কোশ্চেনে 1 মার্কস পড়ে থাকবে, এরকম 15টা কোশ্চেন, সেটা তোমরা আপলোড করে দেওয়ার পরে এরপরে আমরা আবার 1 ঘন্টার জন্য একটা কোশ্চেন করব, সেই কোশ্চেনে দুটো প্রবলেম থাকবে, 7.5 করে দুটো প্রবলেম থাকবে, তো সেটাতে 1 ঘন্টা টাইম দেওয়া হবে, 1.5 ঘন্টায় তোমাদের পরীক্ষাটা কন্ডাক্ট করা হবে এবং সেটা লাইভেই হবে আর কি। তো আমি লেকচারটা তোমাদেরকে পাঠিয়ে দিব, আমরা তো আজকের ক্লাসটা শেষ করে দিচ্ছি। কারো যদি কোনো ধরনের কোয়েরি থাকে আজকের লেকচারটা আমি পাঠানোর পরে ভালোভাবে দেখে আমরা বুধবারে একটু টাইম নিয়ে প্রথমে আমি আমার ক্লাসটা নিব, তারপর কার কোথায় সমস্যা আছে, কোন অঙ্কটা করতে গিয়ে তুমি কি ধরনের প্রবলেম ফেস করছো সেই প্রবলেমগুলো আমরা সলভ করব, ঠিক আছে?